বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল। এবং সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম এটা ফেক নিউজ। এতগুলো পত্রপত্রিকায় এটা প্রকাশিত হলো এবং এটা একটি মিথ্যা সংবাদ বা মানে সামহাও এটা গুজব না, এটা ঘটেছিল। পরে এটাকে হয়তো মিসলিড করেছে কেউ না কেউ মিসলিড করেছে। তো সে কারণে আমরা আজকের বিষয়বস্তুটা নির্ধারণ করেছি এভাবে যে ডক্টর ইউনূস কি সরকার চালাচ্ছেন নাকি অদৃশ্য কোনো শক্তি তাকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। তার কারণ মানে আপনি একটু নিকট অতীতের কথা চিন্তা করুন। আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, অনেকে আলোচনা করেছে। সেটা হচ্ছে যে করিডোর নিয়ে আলোচনা করেছি আমরা। হঠাৎ আবার করিডোর নিয়ে ব্যাপক তুখোর আলোচনা চলছে এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা এসে বলছে না, এরকম কোনো আলোচনাই হয়নি। এবং উনি বলছেন যে এটা ভারতের মিডিয়াগুলো এটাগুলো প্রচার করেছে। কিন্তু আমরা দেখলাম যে এটা নিয়ে খোদ পররাষ্ট্র উপদেষ্টাই মন্তব্য করেছে। এবং পাশাপাশি আরো অনেক ঘটনা, যে ঘটনাগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো যে ঘটনাগুলো ঘটছে এবং পাশাপাশি এটার সাথে কি বলে সরকারের অনেক নীতি নির্ধারণী পর্যায়ের লোকরাও হয়তো বিষয়টাকে মানে অ্যাকনলেজ করছে না অনেক সময়। এটাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয় মানে গতকালকে যখন এটা প্রকাশিত হলো পত্রপত্রিকায় দেখলাম, আমি একটু অবাকই হয়েছি যে এটা কিভাবে সম্ভব, মানে এরকম একটি সিদ্ধান্ত কিভাবে হয়। এবং মূলত আপনাকে প্রশ্ন করতে চাই, যেই মানে উল্লেখযোগ্য প্রশ্ন, সেটি হচ্ছে এগুলো কি এখন এই উপদেষ্টা মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কিনা, মানে এইটি কি এখন কাজ কিনা, মানে এটি এই মুহূর্তে করাটা কি জরুরি ছিল কিনা, বা এই যে যা কিছু ঘটছে মানে মূল কাজ বাদ দিয়ে আমরা মানে আজাইরা কাজ নিয়ে ব্যস্ত কিনা এই ইউনূস সাহেবের সরকার, নাকি ইউনূস সাহেবের পেছন থেকে কেউ এই আকামগুলো সংগঠিত করছে। আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই। ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মহিরুহ মানুষ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বাংলাদেশে যে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে যে সরকার শুরু করছিল, সেটা এখন নানাবিধ কারণে, বিশেষ করে রাজনৈতিক অদক্ষতা, এবং উনি যত বড় বিদ্বান হোক, যত বড় শিক্ষিত মানুষই হোক, এবং উনি যত অক্টোজেনারিয়ান এক্সপিরিয়েন্স নিয়ে আসুক, এটা এখন পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার যে আপনি যে বললেন যে অদৃশ্য কোনো শক্তি, এটা আপনি নিশ্চিত বলতে পারেন উনাকে কয়েকটা অদৃশ্য শক্তি চালাচ্ছে, একদম দিবালোকের মতো পরিষ্কার। আমি আজকে আপনাকে এই সরকারের কথা বলার আগে আমাদের দর্শক শ্রোতাদেরকে কিছু পুরানো কথা মনে করিয়ে দিতে চাই। আমাদের পার্শ্ববর্তী ভারতের তো আমরা সবসময় উদাহরণটা আনি, শত্রু হোক মিত্র হোক সবকিছুতে। ভারতের 2004 থেকে 2014 সালের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিংকে বলা হতো সেই সময়ে তাবৎ বিশ্বের সবচেয়ে শিক্ষিত প্রধানমন্ত্রী বা সরকার প্রধান। এবং আপনি জানেন উনি এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় বিদ্বান ছিলেন, উনি অক্সফোর্ড কেমব্রিজে 2 জায়গাতেই উচ্চতর ডিগ্রি, এক জায়গায় মাস্টার্স, এক জায়গায় পিএইচডি করছেন। কেমব্রিজে উনার রেজাল্ট এত ভালো ছিল যে উনার নামে ওখানে স্কলারশিপ চালু আছে, ডক্টর মনমোহন সিং চেয়ার বলে। এই মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে, ভারতের মার্কেট ইকোনমি আনা হিসাবে, ভারতের অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এবং IMF এর চাকরি, আংটারে চাকরি, এবং প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার হিসাবে পরে নিজে প্রধানমন্ত্রী হলেন। আচ্ছা, উনি 2004 থেকে 2014 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু উনার এই 10 বছরের পিছনে এই কথা ছিল যে প্রধানমন্ত্রী আসলে কে চালাচ্ছে, এটা কি সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী চালাচ্ছে নাকি মনমোহন সিং চালাচ্ছে? ভারতের অর্থনীতির অনেক উন্নতি হয়েছে,
কিন্তু ভারতের রাজনীতি ধ্বংস হয়ে গেছে। এখন কংগ্রেস বলে, কেন জানেন, যে উনি প্রধানমন্ত্রী হিসাবে উনি প্রধানমন্ত্রী শুধু সিগনেচার করতো, উনি চালাইতেন না। চালাইতে হইলো সোনিয়া গান্ধী, চালাইতে হইলো রাহুল গান্ধী, চালাইতে হইলো আপনার প্রিয়াঙ্কা গান্ধী, অর্থাৎ গান্ধী পরিবার। এখন আপনি দেখেন ভারতের এই যে কংগ্রেস পার্টি কত বড় পার্টি, আপনার 2014 সালের নির্বাচনে পাইছে 39টা আসন, তারপরের বার সম্ভবত 50টা আসন, এইবার পাইছে মনে হয় 80টা আসন। অর্থাৎ সর্বভারতীয় দল হিসেবে ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, আইএনসি যেটাকে বলে, সেই পার্টির 12টা বেজে গেছে এই 10 বছরে। এখন বিজেপির মতো পার্টি, এখন কংগ্রেস ধরেন আঞ্চলিক দলে পরিণত হয়েছে। আচ্ছা, এখন কংগ্রেসের নেতারা বলতেছে, অনেক নেতা, যে মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কতটুক সাকসেস নাকি সাকসেসফুল না, তার চেয়ে বড় কথা হচ্ছে কংগ্রেসের 12টা বাজায় দিছে, অর্থাৎ রাজনীতি শেষ করে দিছে, বিরাজনীতিকরণ বলে যেটাই বলেন, সেখান থেকে কংগ্রেস উঠতে পারতেছে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন যদি আমি যে কম্পেয়ার করি, উনি নোবেল পুরস্কার পাইছে, উনি অতি অবশ্যই একজন সারা বিশ্বের একজন নামজাদা খ্যাতনামা নলেজেবল মানুষ, উনাকে সারা বিশ্ব চিনে। অবশ্যই আমাদের যখন ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা নিল, অবশ্যই উনি আমাদেরকে অনেক বহিঃশত্রুর জিনিস থেকে একটা ঢাল হিসেবে ব্যবহার হয়েছে, আমরা সব স্বীকার করছি। কিন্তু ইন দ্য পলিটিক্যাল ডিসকোর্স আমরা এখন দেখতে পাচ্ছি উনি একটা আনারি, উনি একটা সম্পূর্ণ আনারি পলিটিক্যাল ব্যক্তি। যদি উনি রাজনীতি করেন না, কিন্তু যখনই দেশের সরকার প্রধান হবেন, he must know politics, he must do politics, and he must exercise politics, and he must deliver politics, কিন্তু উনি ডেলিভার করতে পারতেছে না। আমি কয়েকজন এই যে আপনি কনসেনসাস কমিটির মিটিং থেকে বের হয়ে, যেমন মনে করেন মাহমুদুর রহমান মান্না, উনি আপনি জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি চাকসুর জিএস ছিলেন, ডাকসুর বিপি হওয়ার আগে। উনি অর্থনীতির ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি ছাত্র। উনার আমি 2-3টা সাক্ষাৎকার দেখলাম গত 2-3 দিনে। উনি বলতেছেন যে উনি কোনো কথা বলেন না, উনি শুধু হাসেন, মানে মিষ্টি একটা হাসি দেয়। মানে উনি এভাবে বলছেন, উনাকে প্রশ্ন করলে উনি কোনো জবাব দেন না, উনি খালি মুচকি হাসেন, মিষ্টি হাসি দেন। আচ্ছা, এখন মিষ্টি হাসি মুচকি হাসি কতদিন চলবে? একটা কথা আছে না, যেখানে টাকা লাগবে সেখানে আপনি টাকা দেন, টাকার কাজ মুচকি হাসি দিয়ে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা এখনো সমর্থন করি, কিন্তু আপনি যে ডেলিভারি দিচ্ছেন এটা হচ্ছে মানে চাইল্ড ডিশ অথবা চাইল্ড লাইক, যদি ভদ্রভাবে বলি চাইল্ড লাইক, আর নাইলে যদি একটু খারাপ ভাবে বলি চাইল্ড ডিশ আচরণ আপনি করতেছেন। এবং এই যে অদৃশ্য শক্তি এত বড়, মানে পুরা সোশ্যাল মিডিয়ার কথা বাদ দেন, সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ডিসইনফরমেশন আসে। আপনি সমস্ত পত্র পত্রিকা 2-1টা ছাড়া, এই যে এই নিউজটা আসলো, এটা কে করলো, কারা করলো, কিভাবে করলো, এটা একটা ভুয়া নিউজ, এমন অবস্থা। আপনিও ঠিকই কথা বলছেন, আমি রাতের বেলা এটা দেখলাম, আমি একটু হতভম্ব হইয়া শুয়ে পড়লাম, 3 ঘন্টা পরে দেখি এটা সব মিথ্যা। হোয়াট ইজ দিস? মানে এরকম একটা দেশের মধ্যে এখন আপনার কোনো বার নাই, এখন কোনো নিউজের জন্য কোনো চাপাচাপি নাই, ডিজিএফআই এনএসআই এর আপনার কোন রকমের বাধ্যবাধকতা নেই, এটা প্রকাশ করতে পারবি না। এখন এই সময়ে কি কারণে এত বড় একটা ভয়ঙ্কর মিথ্যা দেশ বিদেশে সয়লাভ হয়ে গেল? এবং এইটার উপর ভিত্তি করে আমি অন্তত বিদেশে, ইন্ডিয়ার কথা বাদ দেন, ইন্ডিয়া তো আমাদের বিরুদ্ধে আছে, এদের কথা বাদ দেন, এমনকি বিদেশে আমেরিকায় ইংল্যান্ডে থেকেও পর্যন্ত আমি নিউজ দেখলাম এটার উপর ভিত্তি করে তারা নিউজ ছাপছে। এক্স্যাক্টলি মানে হোয়াট ইজ দিস মিস্টার চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস? আপনি কি করতেছেন? আপনার তথ্যমন্ত্রী একটা ওই যে পিচকি পোলারে বানায় রাখছেন, আপনি স্থানীয় সরকার মন্ত্রী বানায় রাখছেন আর পিচকি পোলারে। আমি বারবার করে বলি, আমরা ওই ছেলেগুলারে সাপোর্ট করছিলাম যে তারা ঠিক আছে 24-এ তারা এই মন্ত্রী হইছে, উপদেষ্টা হইছে, মনে করছিলাম তারা ইয়াং ব্লাড, নতুন কিছু দেখাবে। আপনি যদি 52 থেকে শুরু করে 90 সাল পর্যন্ত কোন আন্দোলন ছাত্র ছাড়া হইছে?
আপনি আমাকে বলেন। এই যে মাহমুদুর রহমান মান্না 1971 সাল থেকে এদের চেয়ে বড় ছাত্র নেতা ছিল, বহুত বড় ছাত্র নেতা ছিল। চাকসুর জিএস, ডাকসুর দুইবারের বিপি। তাহলে সে আজ পর্যন্ত মন্ত্রী হইতে পারছে? পারে নাই। রাজনীতি কি করে নাই? সারা জীবন 40, 50, 60 বছর ধরে রাজনীতি করতেছে। তাহলে এই বাচ্চা পোলাগুলারে, এই যে এখন ইস্ত্রে পাকা এগুলারে যে এই যে ভয়ঙ্কর কর্মকাণ্ড করতেছে, এখানে আমি আরেকটা কথা যোগ না করলে হচ্ছে না টিটু ভাই। আমার সাথে একজন ভালো, আমি নামটা উল্লেখ করব না, একজন উপদেষ্টার সাথে আমার সাথে টেক্সট মেসেজ বিনিময় হচ্ছিল গত 2-3 দিন 4 দিন ধরে রিগার্ডিং ইশরাক। উনি খুব ভদ্রলোক, ভালো মানুষ, ভালো উপদেষ্টা, আমি উনার নামটা উল্লেখ করতে চাই না। উনার সাথে আমার কথা হচ্ছিল, আমি বললাম যে কেন সরকার প্রধান অথবা আইন মন্ত্রণালয় এখানে যোগ দিল, এই ইশরাকের ব্যাপারটাতে কেন হস্তক্ষেপ করলো। উনি বলে যে ইশরাক মানে বিএনপির ক্ষতি করতেছে। আমি বললাম যে আপনি আমাকে বুঝাই দেন ইশরাক বিএনপির কোন দিকে ক্ষতি করলো। আপনারা নির্বাচন কমিশন নিয়োগ করছেন, আপনারা অ্যাটর্নি জেনারেল নিয়োগ করছেন, আপনাদের মন্ত্রণালয়ের আন্ডারে, প্রধান উপদেষ্টার আন্ডারে জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট করলো, ইসির কাজ হলো গেজেট করা, গেজেট করলো। এরপরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইজ কম্পেলড, ইট ইজ ম্যান্ডেটরি যে শপথ বাক্য তারা পাঠ করাইতেই হবে, তার কোনো কাজ নেই, সে শুধু ডিটু মারবে। সেখানে সজীব ভুঁইয়া এই ইস্ত্রে পাকা এই বালখিল্য বাচ্চাগুলারে, যেগুলারে খুব আদর করতাম, মনে করলাম যে বাংলাদেশের নতুন ব্লাড এসে তারা অনেক সুন্দর কিছু উপহার দিবে, বরং ইশরাকের সাথে মিলে সে স্থানীয় সরকারকে, ঢাকাকে অনেক সুন্দর সাজাইতে পারত। সেটা না করে কি করলো, সে এখানে গুতাগুতি শুরু করলো। আরে বেটা, তোর তো কোনো কাজ নাই, তোর কাছে তো শুধু শপথ বাক্য পাঠ করানো, সেও করাবে না, সে শুধু এই গেজেটটাকে অনার করবে। কি করলো সে, তাপসের মাধ্যমে এক লয়ারকে দিয়ে হাইকোর্টে গেল, হাইকোর্টে হারলো, আপনার চেম্বার জজে গেল, ওখানে হারলো, তারপরে এপিলেট ডিভিশনে গেল, এপিলেট ডিভিশনে রায় দিল। আপনি জানেন যে আজকে নির্বাচন কমিশনার FM সানাউল্লাহ উনি ব্রিফ করছে যে দেশের সর্বোচ্চ আদালত, দি সুপ্রিমেসি অফ ইলেকশন কমিশন অন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন অর এনি ইলেকশন। না, কিন্তু এখানে আবার একটা প্রশ্ন আছে যে এই নির্বাচন কমিশন আবার পাকনুমি করে এটা কেন আইন মন্ত্রণালয়ে পাঠালো, এটা তো একটা প্রশ্ন। সেটা আপনার সাথে, সেটা আমি আসতেছি, সেটা ভিন্ন চাপটা। পাঠাইছে, পাঠানোর পরেও তো এটা আবার ফেরত পাঠাইছে, ঠিক আছে। এখন আমি এই মাননীয় উপদেষ্টাকে বললাম, ঠিক আছে, সজীব ভুঁইয়া লোভ হইছে, সে নেতাগিরি করবে, সে ইশরাকরে ধাক্কা মারবে, ঠিক আছে। আইন উপদেষ্টা কি করলো? অথবা এরপরে যখন দেখলো হাইকোর্টে হারলো, চেম্বার জজের এখানে হারলো, তখন প্রধান উপদেষ্টা বা তার পরিষদ কি করলো? আপনারা কি নিরপেক্ষতা হারান নাই? এই যে কোর্টের রায় যদি হাসিনার মতো আপনারা না মানেন, এখন মানুষ যদি আপনাদেরকে বলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিক্টেটর হাসিনা এন্ড ইন্টারিম ডক্টর ইউনূস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আপনি কি বলবেন? উনি আর কোনো উত্তর দেন নাই। আজকে উনাকে আমি লিখছি, দেখেন FM সানাউল্লাহ সাহেব পরিষ্কার করে বলছেন যে আমাদের গেজেট এখনো ভ্যালিড, আমরা সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনা করে দেখছি, এবং বাকি কাজ আমাদের না, বাকি কাজ সরকারের। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ বা ইন্টারিম গভর্নমেন্ট পুরা, you are responsible for all this nonsense regarding the Dhaka South City Corporation. গেল। এটা আপনি বললেন কে চালায়, আমি বলি আপনাকে কে কে চালায়, এই দেশটা কে চালায়, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যদ্দূর উপলব্ধি করি, যদি আপনি আমাকে সময় দেন টিটু ভাই। আপনি দেখেন, কথা নাই বার্তা নাই, দেশের এই যে ইন্টারিম গভর্নমেন্টের স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার হলো আন্দোলনকারী সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, বলতে গেলে দেশের সকল আপামর জনগণ। আচ্ছা, এই জনগণকে রিপ্রেজেন্ট করে কারা? রাজনৈতিক দলগুলা।
ছাত্র সংগঠনগুলা, বৈষম্য বিরোধী ছাত্র বলেন, জাতীয়তাবাদী ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত এবং অন্যান্য সকল ফেসিবাদ বিরোধী, হাসিনা বিরোধী, ডিক্টেটর বিরোধী রাজনৈতিক দলগুলা, এবং সবশেষে যোগ দিছে আপনি বলতে পারেন অগাস্টের 3 তারিখ বা 4 তারিখ থেকে আমাদের সেনাবাহিনী। আপনি বলতে পারেন দ্যাট দ্য ফেসিলিটেটর বা মডারেটর, যেটাই বলেন। কারণ হাসিনা যখন পালাইছে বা পালাচ্ছে তখন সকল রাজনৈতিক দলের প্রতিনিধিকে ডাকাইছে সেনাপ্রধান, সবাই তো গেছেন, জান নাই? এখন সেনাপ্রধান, নর্মাল সেনাপ্রধান আর এখনকার সেনাপ্রধানের মধ্যে অনেক ডিফারেন্স আছে, আমাদেরকে মাথায় রাখতেই হবে। এই যে আপনি ইন্টারিম গভর্নমেন্ট এই পিচ্ছি পিচ্ছি কতগুলো পোলার জন্য মনে করতেছেন যে তারাই 36 দিনে দেশ স্বাধীন করছে, দেশে ডিক্টেটর দৌড়াইছে, এখন তারা উপদেষ্টা হইছে, এখন তারা ওই মব জাস্টিস চালু করবে, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি করবে, এগুলাকে আপনারা লাই দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আপনাদের সরকার।